सी सजा कितनी हसीन शक्ल है। चल रहा पुराना करके मरोगे या सब साथ में। গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা যে সিনেমাটি সম্পর্কে জানবো সেটার নাম হচ্ছে আওরাপান বা এরাপান, আমি শিওর নাই। তবে এই সিনেমাটা যখন রিলিজ পেয়েছিল তখন আমি খুব ইয়াং, বুঝছো, এবং এই সিনেমার যে দুটো গান ভাইয়া জীবনে এত শোনা শুনছি। তো যাই হোক, সেই সিনেমাটার দ্বিতীয় পার্ট এসেছে। প্রথম পার্টের চেয়ে দ্বিতীয় পার্ট নিয়ে কিন্তু অনেক বেশি উন্মাদনা রয়েছে, আর এই জন্য এই সিনেমাটা আমরা আনছি। তো এই পার্ট 2 যেহেতু 20 বছর পর রিলিজ হয়েছে, মানে তোমাদের অনেকের জন্মের আগে এই সিনেমার পার্ট 1 রিলিজ হয়েছিল। তো এই কারণে ওই পার্ট 1 সিনেমাটি আমরা একটু ছোট্ট করে রিক্যাপ দিই যাতে সেকেন্ড পার্ট তোমরা বুঝতে পারো। তো পার্ট 1-এ কি হয়েছিল? পার্ট 1-এ আমাদের যে নায়ক ইমরান হাশমি, তার নাম হচ্ছে শিবম পান্ডিত, এবং সে একজন ভয়ঙ্কর গ্যাংস্টার, আর সে মালিক নামের একটা ক্ষমতাশালী অপরাধীর সবচেয়ে বিশ্বস্ত মানুষ ছিল। তো বাইরে থেকে শিবম ছিল অনেক কঠিন এবং নিষ্ঠুর, অনুভূতিহীন একজন মানুষ, কিন্তু তার এই কঠিন মুখের আড়ালে লুকিয়েছিল একটা ভয়ঙ্কর কষ্টের গল্প। তো যাই হোক, ওই সময়ে শিবম আলিয়া নামের একটা ধর্মপ্রাণ মেয়ের প্রেমে পড়ে যায়, আর আলিয়া ছিল শিবমের সম্পূর্ণ বিপরীত, এবং সে শিবমকে অপরাধের জীবন থেকে ভালো পথে আসতে এবং সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে শেখায়, এবং ধীরে ধীরে শিবম ও আলিয়ার জন্য নিজের জীবন বদলে ফেলার সিদ্ধান্ত নেয়। তবে তাদের এই ভালোবাসা মেনে নেয়নি আলিয়ার বাবা, এবং তিনি একদিন শিবমের সামনে বন্দুক তুলে ধরেন, আর তখন শিবমও তার নিজের বন্দুকটা তার হাতে দিয়ে বোঝাতে চায় যে আলিয়ার জন্য সে সবকিছু ছেড়ে দিতে প্রস্তুত। কিন্তু পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে যায়। আলিয়ার বাবা শিবমকে গুলি করতে গেলে শিবম গুলি এড়িয়ে যায়, কিন্তু সেই গুলিটা গিয়ে লাগে হচ্ছে আলিয়ার শরীরে, আর এই কারণে নায়িকা আলিয়া সেখানেই মারা যায়। তবে এই ঘটনায় শিবমের জীবন পুরোপুরি বদলে দিয়েছিল, এবং সে বিশ্বাস করতে শুরু করে যে সে তার ভালোবাসার মানুষটিকে নিজেই হারিয়েছে, মানে তার কারণে তার ভালোবাসার মানুষ সে হারিয়েছে, আর এই কারণে সে আবারও অপরাধ জগতে ফিরে যায় এবং নিজের ভেতরের সমস্ত অনুভূতি মেরে ফেলে। আর এরপর শিবম হংকং এর মালিকের হয়ে কাজ করে। তো একদিন মালিক তাকে তার প্রেমিকা রিমার উপর নজর রাখতে বলে। তবে রিমা আসলে নিজের ইচ্ছায় মালিকের সঙ্গে ছিল না, সে মানব পাচারের শিকার হয়ে মালিকের হাতে বন্দী ছিল। তো এরপর শিবম যখন জানতে পারে যে রিমা বিলাল নামের একজনকে ভালোবাসে এবং তার সঙ্গে পালিয়ে যেতে চায়, তো এই কথা মালিককে জানানোর পরে মালিক অর্ডার দেয় রিমাকে মেরে ফেল। কিন্তু রিমার মুখে শিবম যখন স্বাধীনতার কথা শুনতে পায়, তার মনে পড়ে যায় আলিয়াও এরকম স্বাধীনতা চেয়েছিল তার সাথে যাওয়ার জন্য, এবং সে বুঝতে পারে যে রিমার জীবনও আলিয়ার মতো একটা খাঁচার মধ্যে বন্দী রয়েছে। তো এইবার শিবম করে কি নিজের বসের আদেশ অমান্য করে রিমাকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়, আর তারপরেই শুরু হয় মালিকের সঙ্গে শিবমের ভয়ঙ্কর সংঘর্ষ। আর নিজের সবচেয়ে বিশ্বস্ত মানুষকেই মালিক শত্রু মনে করা শুরু করে, এবং এরপর শিবমকে ধরা হয়, বন্দী করে নির্যাতন করা হয়। তবে শেষ পর্যন্ত সে পালিয়ে যেতে পারে। তবে এরপর শিবম সিদ্ধান্ত নেয় সে তার নিজের জীবন বাঁচানোর জন্য পালাবে না, বরং রিমাকে তার ভালোবাসার মানুষ বিলালের কাছে ফিরিয়ে দেবে। তো তারপর শিবম করে কি মালিকের বিরুদ্ধে গিয়ে দাঁড়ায়, আর মালিককে হত্যা করে এবং রিমাকে বাঁচানোর চেষ্টা করে এবং বন্দরের দিকে নিয়ে যায়। কিন্তু সেখানে মালিকের লোকদের সঙ্গে তার ভয়ঙ্কর লড়াই হয়, আর এই লড়াইয়ে কবির নামের যে একটা পার্সন ছিল, যে শিবমের মানে আমাদের নায়কের সবচেয়ে কাছের বন্ধু, সে প্রাণ হারায়। তবে ওইদিকে রিমা আর বিলাল পালিয়ে যেতে সক্ষম হয়, কিন্তু শিবম নিজে বাঁচতে পারে না, মানে শেষে বন্দুক যুদ্ধে সে মারাত্মকভাবে আহত হয়ে যায়। তবে মৃত্যুর আগে শিবম আবারও যেন আলিয়াকে দেখতে পায়, যে মানুষটিকে সে একসময় ভালোবেসেছিল, যে মানুষটা তাকে বিশ্বাস এবং স্বাধীনতার অর্থ এবং ভালোবাসা জাগিয়েছিল তার মনে। তো এখানেই শেষ হয়েছিল আওরাপানের প্রথম গল্প। আর আওরাপান বলতে সাধারণত বোঝানো হয়েছে যে আওরা টাইপের যে পোলাপান, ওই টাইপের একটা কিছু। তো এখন আমাদের মনে প্রশ্ন আসে যে শিবম তো প্রথম সিনেমাতে মারা গিয়েছিল, তাহলে আওরাপান 2-তে সে আবার ফিরে এলো কিভাবে? তো এই রহস্যের উত্তর, মানে শিবম যে মারা গেল তারপর তার জীবনে কি ঘটেছিল, কেন সে আবার বেঁচে রয়েছে, সেটাই আমরা এই গল্পে দেখবো। তো যাই হোক, কাহিনী শুরু হয় আবারও আমাদের নায়ক ইমরান হাশমি শিবম পণ্ডিতকে দেখিয়ে। আর আলিয়ার মৃত্যুর পরে সে একদমই ভেঙে পড়েছিল, এবং যখনই আলিয়ার কথা তার মনে পড়তো তখনই সে কবরস্থানে চলে আসে এবং আলিয়ার কবরের কাছে এসে বসে কান্না শুরু করে। আর এরপর যখনই আলিয়ার জন্মদিন হয় তখনই শিবম করে কি আলিয়ার কবরে ফুল নিবেদন করে, এবং শিবম সবকিছু পেছনে ফেলে এসেছে ঠিকই, কিন্তু আলিয়ার স্মৃতি সবসময় তাকে তাড়া করে। তো আর ইতিমধ্যে এই ঘটনার কিন্তু 19 বছর পার হয়ে গিয়েছে, মানে আলিয়া মারা গিয়েছে 19 বছর হয়ে গিয়েছে। তো এরকমই একটা সময় শিবম যখন আলিয়ার কবরের পাশে বসেছিল, তখন কবরের পাশে থেকে সে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। তো শিবম তখন উঠে সেখানে যায়, আর শিবম দেখে যে একটা ছোট্ট বাচ্চা কান্না করছে, যার বাড়ির লোক তাকে কবরস্থানে ফেলে গিয়েছে। আর শিবমও তখন বাচ্চাটিকে উঠিয়ে আশ্রমে নিয়ে যায়। আর যেহেতু শিবমের এই দুনিয়াতে কেউ নেই, তাকে ওই আশ্রমের লোকেরাই লালন পালন করে বড় করেছিল। তো এই কারণে শিবমও করে কি বাচ্চাটিকে ওই আশ্রমের লোকেদের হাতে ছেড়ে দেয়। তো যাই হোক, যেদিন থেকে শিবম ওই বাচ্চাটিকে আশ্রমে রেখেছিল সেদিন থেকে শিবম আশ্রমের আশেপাশেই থাকতো, অন্য কোথাও যেত না। তবে সবচেয়ে হৃদয়স্পর্শী ব্যাপার ছিল এটাই যে শিবম ওই বাচ্চাটির নামও আলিয়া রেখেছিল। আর এখন শিবম সে আলিয়ার সঙ্গে একটা অদ্ভুত টান অনুভব করে। আর আমরা দেখতে পাই ধীরে ধীরে আলিয়া বড় হয়, এখন প্রায় তার 5 বছর হয়ে গিয়েছে। কিন্তু এতগুলো বছরও শিবম কখনোই আলিয়ার সঙ্গে কোনো কথা বলেনি, কিন্তু আলিয়া সবসময় শিবমের সঙ্গে
সঙ্গে কথা বলতে চাইতো, কারণ আলিয়া জানতো যে শিবমই তাকে নতুন জীবন দিয়েছে। তবে এই কথা না বলার কারণও রয়েছে, কারণ শিবম চাইতো আলিয়ার একটা ভালো ফ্যামিলি হোক, ভালো একটা ফ্যামিলি দত্তক নেবে। এখন যদি শিবমের সাথে ওর মেন্টাল অ্যাটাচ হয়ে যায় তাহলে তো অন্য কোথাও যেতে চাইবে না। তো এরকম একদিন আশ্রমে একটা দম্পতি আসে আর তারা এসে আলিয়াকে পছন্দ করে অ্যাডপ্ট করতে চায়, কারণ তাদের কাছে আলিয়াকে খুব ভালো লেগেছে। তবে আলিয়া তাদের সঙ্গে যাওয়ার জন্য রাজি ছিল না। তো এরপর আলিয়া করে কি শিবমের সঙ্গে কথা বলে, আর তখন শিবম তাকে বলে যে পরিবার ছাড়া জীবন কাটানো খুবই কষ্টর, আর আমিও পরিবার ছাড়া বড় হয়েছি, আর তাই আমি এটা খুব ভালো করেই বুঝি, আর আমি চাই তুমি একটা ভালো ফ্যামিলিতে যাও আর সেখানে ভালো মানুষ হও। এবং এই ছোট বাচ্চা আলিয়া করে কি শিবমের কথা মেনে নেয়, যা ওই দম্পতির সাথে চলে যায়। আর যেতে যেতে সে শিবমকে বলে আমি যখনই তোমাকে ডাকবো তোমাকে কিন্তু আসতেই হবে। তো শিবম বলে আচ্ছা ঠিক আছে। তবে আলিয়া চলে যাওয়ার পরে শিবম কিন্তু আবারও ভেঙে পড়ে এবং তার কাছে মনে হয় যে আলিয়া তার কাছ থেকে অনেক দূরে চলে গিয়েছে। তো এরপর শিবম করে কি নিজের সাধারণ জীবন যাপনের অনেক চেষ্টা করে, কিন্তু সেই কাজে সে সফল হয় না। তবে শিবম কিন্তু সেই একটা তাবিজ ওই বাচ্চা আলিয়াকে পরিয়ে দিয়েছিল, যেটা তার গার্লফ্রেন্ড আলিয়া তাকে 19 বছর আগে উপহার দিয়েছিল। তো যাই হোক শিবম যেহেতু আলিয়াকে ভুলতে পারছে না, এই কারণে শিবম অনেক দূরে চলে যায়। আর তখনই শিবমের কাছে আসে ইন্টারপোল অফিসার সামর্থ্য। আর এরপর আমরা জানতে পারি যে এই ইন্টারপোল অফিসার যার নাম হচ্ছে সামর্থ্য, সে কিন্তু আমাদের নায়ক শিবম পণ্ডিতকে অনেক আগে থেকে চেনে জানে। মানে শিবম আগে কার সঙ্গে কাজ করতো এবং তার শরীরে 6টা গুলি লাগার পরও সে কিভাবে বেঁচে গেল, এই সবকিছুই সামর্থ্য খুব ভালো করেই জানে। আর সামর্থ্য এখন চায় যে শিবম তার জন্য একটা কাজ করে দিক, কিন্তু শিবম বলে না আমি আর সেই শিবম নই, সেই শিবম মারা গিয়েছে 19 বছর আগে, তো এই জন্য আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। বাট এরপর সামর্থ্য শিবমকে এমন কিছু কথা বলে যেটা শুনে শিবম একেবারে অস্থির হয়ে পড়ে। তো এখানে সামর্থ্য জানায় রিসেন্টলি আলিয়াকে যে ফ্যামিলি সে দত্তক নিয়েছে তারা আসলে কোনো দম্পতি ছিল না, তারা মূলত বাচ্চা পাচারকারী ছিল, যারা মেয়ে বাচ্চাদেরকে অন্য দেশে পাচার করে দেয় পতিতাবৃত্তির কাজে, বিশেষ করে ব্যাংককে। কিন্তু ইন্টারপোল যখন অপারেশন করে তখন ওই দম্পতিকে তো মেরে ফেলা হয়, তবে তার আগেই ওই মেয়েটিকে তারা বিক্রি করে দিয়েছিল এবং ওই মেয়েটি অলরেডি থাইল্যান্ডের ব্যাংককে পৌঁছে গিয়েছে। এবং এরই সাথে ইন্ডিয়া থেকে আরো 40-50টি মেয়ে বাচ্চাকে বা বাচ্চাদেরকে হিউম্যান ট্রাফিকিং এর মাধ্যমে পাচার করা হয়েছে। তো শিবমের কাছে এখন আর কোনো রাস্তা ছিল না, তো এর জন্য তাকে দ্রুত ব্যাংকক গিয়ে আলিয়া সহ বাচ্চাদেরকে বাঁচাতে হবে। তো ওই বাচ্চাগুলো কোথায় বন্দী রয়েছে এবং কি টাকা পয়সা কি লাগবে সবকিছু দিয়ে সামর্থ্য বলে যে আমি তোমাকে হেল্প করব। তো যাই হোক সামর্থ্য এরপর এক এক করে সবার ইনফরমেশন জানায়। তো প্রথমে সামর্থ্য করে কি গ্যাং লিডার অমৃতর কথা বলে, যে মূলত ড্রাগসের ব্যবসা করে ব্যাংককে এবং ইন্টারন্যাশনালি বিভিন্ন জায়গায় ড্রাগস সাপ্লাই করে এবং সে একটা মাফিয়া, আর মাফিয়াদের মেন কাজই হচ্ছে ড্রাগস নিয়ে। কিন্তু অমৃতর যে বড় ছেলে যার নাম হচ্ছে জরাওয়ার, সে তার ব্যবসা আরো বড় করতে চায়। সে মানব পাচারের সাথে যুক্ত হয়ে গিয়েছে, মানে আরো ডেঞ্জারাস ব্যবসা। আর এই কারণে সে ইন্ডিয়া থেকে অনেক বাচ্চাকে ব্যাংককে নিয়ে গিয়েছে, মেয়েদের পাঠাবে পতিতাবৃত্তি করতে, ছেলেদের পাঠাবে তোমার হয়তো অর্গান বের করতে। কিন্তু ওই দেশের যে বিকৃত রুচির মানুষ ওরা তো বাচ্চাই পছন্দ করে, অ্যাবস্টিন ফাইল দেখিয়ে বুঝেছো। এবং জারোয়ার খুবই ভয়ঙ্কর একটা ব্যক্তিত্ব, সে কারো কথা শুনে না, সে যে কাউকে এক নিমিষে মেরে ফেলতে পারে। আর এরপর আমাদের অমৃত ডান হাত জয়দীপের ব্যাপারে বলা হয়। তো অমৃত মূলত হচ্ছে মেইন, কিন্তু তার ছেলে যাকে একটু আগে আমি বললাম জারোয়ার, সে মনে করে হচ্ছে তার সেকেন্ড ইন কমান্ড। আর জয়দীপ হচ্ছে মূলত ওর বাপের লোক এবং সে একজন বডিগার্ড, আর সে সবসময় অমৃতর সাথেই থাকে এবং আজ পর্যন্ত কোনো বড় হামলা সে অমৃত পর্যন্ত পৌঁছাতে দেয়নি। আর অমৃতের সাথে আরো দুজন লোক রয়েছে, একজনের নাম হচ্ছে মেহমুদ আলী খান, সে মূলত অ্যাকাউন্ট সেকশন দেখাশোনা করে। আরেকজন ছিল হচ্ছে চাঙ্গেস, যে মূলত থাইল্যান্ডের নাগরিক এবং ওইখানে যে অমৃতর বাহিনী রয়েছে বা গ্যাং রয়েছে তাদেরকে সামলায়। এবং এই চারজনই খুবই নির্দয় এবং নিষ্ঠুরতা দিয়ে কাজ করে, তারা কখনোই কাজের সময় কাউকে মায়া দেখায় না এবং কাউকে মারার জন্য এক সেকেন্ড চিন্তাও করবে না। আর এরপর আমাদের অমৃত সিং এর দ্বিতীয় ছেলের ব্যাপারে বলা হয়, যার নাম হচ্ছে সিকান্দার। আর সিকান্দারের ব্রেনটা একটু অ্যাবনর্মাল, তার মানসিক বিকাশ হয়নি, মানে প্রতিবন্ধী বলতে পারো, এবং সে সবসময় ভীত এবং শান্ত অবস্থায় থাকে। আর এরপর আমাদের জারোয়ার এবং সিকান্দারের বড় বোন আমাদের সবার ক্রাশ দিশা পাটানিকে দেখানো হয় এই সিনেমাতে, যার নাম হচ্ছে যারা। তো যারা খুবই সুন্দরী, বুদ্ধিমতী এবং মিউজিক খুব ভালোবাসে। তবে যারার একটা সমস্যা রয়েছে, সে নিজেকে সেক্সি দেখাতে সবসময় পর্ন স্টারের মতো ভাব করে থাকে চেহারা। তো যাই হোক এর পরের দৃশ্যে আমরা নাফিজা নামে একজন মহিলা গ্যাংস্টারকে দেখতে পাই, যে কিনা অমৃতর মানে ওই আমাদের যে নায়িকা দেখলাম তার বাবার প্রতিদ্বন্দ্বী। তার অনেক বড় একটা গ্যাং রয়েছে। তো এই মাদকের ব্যবসা নিয়ে তাদের কখনোই বনিবনা হয় না, এই জন্য বিভিন্ন সময় তাদের মধ্যে গ্যাং ওয়ার হতে থাকে এবং এইসব গল্প শুনে মনে হয় পুলিশকে ওই দেশে বাল ফেলায়। সিরিয়াসলি পুলিশ ওইসব দেশে বালি ফেলায়, করাপ্টেড দেশে পুলিশদের ক্ষমতাই থাকে না কোনো। তো যাই হোক এরপর আরো ভয়ঙ্কর একটা তথ্য আমরা জানতে পারি, দিশা পাটানির যে ছোট ভাই জরোয়ার, সে তার পিতার জায়গা নিতে চায়। মানে ওর পিতা যে কাজগুলো করে সেগুলো তো নেবেই, এরই সাথে ও হিউম্যান ট্রাফিকিংও করতে চায়, মানে মানব পাচার। কিন্তু ওর বাবা এটা পছন্দ করে না, আর এই কারণে ওর বাবাকেও এখান থেকে সরিয়ে দিতে চায়। কিন্তু একদিন অমৃত জানতে পারে যে তার ছেলে জরোয়ার ইন্ডিয়া থেকে অনেকগুলো বাচ্চাকে নিয়ে এসেছে ব্যাংকক থেকে আমেরিকাতে পাচার করবে বলে। তো সে রেগে যায়। আবার এদিকে জরোয়ারও ভাবে তার বাবা যদি বেঁচে থাকে সে তো এই কাজ করতে দেবে না। তো তখনই জরোয়ার করে কি তার বাবাকে মেরে ফেলে। তবে ঘটনাটা এমন ভাবে সাজায় দেখে মনে হবে যে ওর বাবা সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা গিয়েছে। তো শব্দ পেয়ে সবাই দৌড়ে আসে, সবাই খুবই শোকাহত হয়ে পড়ে, কারণ অমৃত তাদের জন্য অনেক
অনেক স্পেশাল ছিল, সবার বাপ, সবার গ্যাং লিডার মাফিয়া। এবং এখানে বড় ছেলে জরোয়ার যে আর কি খুনি, সেও সবার সামনে শোকাহত হয়ে কান্নাকাটি করা নাটক করে। তো যাই হোক, এরপর অমৃতর শেষকৃত্য অনুষ্ঠানের দিন জরোয়ার এবং তার পরিবারের উপর মানে 3 ভাই বোনের উপর গ্যাং হামলা হয়। গুন্ডারা ফায়ারিং করতে শুরু করে, তো জরোয়ারের লোকেরাও পাল্টা আক্রমণ করে। তো এই অবস্থাতে যে কোনো ভাবে জরোয়ার তার ছোট ভাই সিকান্দার এবং বড় বোন জারাকে নিয়ে এখান থেকে পালাতে যাচ্ছিল, এবং তারা এখান থেকে যখন পালাতে যায় তখন একটা ট্যাক্সি পায়। আর আমরা দেখতে পাই ট্যাক্সিতে ড্রাইভার হিসেবে আমাদের নায়ক শিবম রয়েছে। মানে বুঝতেই পারছো, শিয়াল আর মুরগি কাছাকাছি চলে এসেছে। এবং যারা ইমরান হাশমির আগের ফ্যান, মানে 20 বছর আগে দেখেছো, তারা জানো যে ইমরান হাশমি কোন লেভেলের লুচ্চা। মানে এন্টার একটা জেনারেশনকে লিপ কিসিং শিখাইছে ইমরান হাশমি, এন্টার একটা জেনারেশনকে লুচ্চা বানাইছে ইমরান হাশমি। সিরিয়াসলি আমরাও লুচ্চা ওর কাছ থেকে শিখছিলাম। আর গাইজ, ভিডিওর এই পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে র্যান্ডম ভিডিও চ্যানেলের অডিয়েন্সদের জন্য। তো তোমরা জানো যে আমাদের একটা ই কমার্স সাইট রয়েছে সাবেজ অন নামে, যেখানে অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে। আমি জাস্ট রিকোয়েস্ট করবো একবার হলো তোমরা ঘুরে এসো। তো ই কমার্স সাইটটাকে প্রমোশনের জন্য বা মার্কেটিং এর জন্য আমরা পরীক্ষামূলকভাবে একটা শর্ট ক্যাম্পেইন অ্যানাউন্স করছি। আর সেই ক্যাম্পেইনটা হবে মাত্র 10 দিনের, মানে আজকে হচ্ছে 17 তারিখ, সামনে 27 তারিখে আমরা ড্র করব। তো আমাদের এখান থেকে তুমি যে প্রোডাক্টই কেনো না কেন, এখানে মেয়েদের হিউজ কালেকশন রয়েছে, মেয়েদের প্রোডাক্টের হিউজ কালেকশন রয়েছে, ছেলেদের প্রোডাক্টের হিউজ কালেকশন রয়েছে। তুমি জাস্ট একবার ঘুরে আসো, যে কোনো একটা প্রোডাক্ট পছন্দ হবে। তো এখান থেকে প্রোডাক্ট কিনলে কি হবে, তুমি একটা করে কুপন পাবে, প্রতিটা প্রোডাক্টের সাথে একটা করে কুপন, 3টা কিনলে 3টা কুপন। তো এখান থেকে তোমরা যে প্রোডাক্টটা কিনবে, 300টা প্রোডাক্ট বিক্রি কমপ্লিট হলেই 10 দিনে আমরা করবো কি, সেই 300টা কুপনের উপরই লটারি করব। এবং এখান থেকে যে ফার্স্ট প্রাইজটা পাবে তাকে দেওয়া হবে একটা Xiaomi Redmi Pad AC87, আর দ্বিতীয় পুরস্কার হিসাবে থাকবে একটা গেমিং হেডফোন। তবে এইখানে সবচেয়ে চমৎকার ব্যাপারটি হচ্ছে, প্রথম পুরস্কারটি যে জয় করবে তার এলাকাতে আমাদের সেলস ম্যানেজার এবং কাস্টমার কেয়ার ম্যানেজার সশরীরে উপস্থিত হয়ে তার হাতে প্রাইজটা দেবে, এবং তার যে কথা মানে তার অনুভূতি, এরপর ডিরেক্টলি আমার সাথে কথা বলার সুযোগ পাবে ভিডিও কলে। এবং সে চাইলে যে কোনো প্রশ্ন আমাকে করতে পারে, মানে আমার সম্পর্কে সে যে কোনো প্রশ্ন করতে পারবে। এবং এই পুরো বিষয়টা আমি তোমাদেরকে এই র্যান্ডম ভিডিও চ্যানেলে দেখাবো। এবং আমার জাস্ট কৌতূহল যে এই প্রাইসটা বাংলাদেশে কোন প্রান্তে গিয়ে পৌঁছাবে। দেখা যেতে পারে রাঙামাটি বা রাজশাহী বা বরিশাল বা নোয়াখালীর একটা অজপাড়াগাঁয়ের কেউ, তার কাছে এই পুরস্কারটা পৌঁছে গেল। তো যাই হোক, আমার দেখার ইচ্ছে যে এই পুরস্কারটা আমার কোন ভিউয়ার্সের কাছে যায় এবং সে কতদিন ধরে আমাদের সাথে রয়েছে। আর বড় ক্যাম্পেইনে যাওয়ার আগে এই ছোট ছোট ক্যাম্পেইন আমরা এই জন্যই করছি, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের সক্ষমতা কতখানি। কারণ এর আগে আমরা ক্যাম্পেইন সম্পূর্ণ করতে পারিনি, তো এই জন্য আমরা ছোট ক্যাম্পেইন দিয়ে ট্রাই করছি। তো এই ক্যাম্পেইন তোমাদের সফল করতেই হবে। 10 দিনে মাত্র 300টা অর্ডার, এবং আমার মনে হয় এটা অসম্ভব না, খুব ইজি একটা ব্যাপার। তো হাম্বল রিকোয়েস্ট, এই পরীক্ষামূলক ক্যাম্পেইনটা তোমরা সফল করবে। এবং আমি দেখতে চাই যে আমার কোন ফ্যানের কাছে এই পুরস্কারটা চাই। আর আমি ফেসবুকে বুস্ট করে কোনোভাবেই ক্যাম্পেইন করব না, কারণ ফেসবুকে বুস্ট করে যদি করি, অপরিচিত কোনো একটা লোক এটার পুরস্কার পেতে পারে। কিন্তু আমি চাই যার সাথে আমার 5-7 বছরের সম্পর্ক, যাদের আমি এতদিন এন্টারটেইন করেছি, যাদের সাথে আমার একটা আবেগ রয়েছে, তাদের কাছে আমার পুরস্কারগুলো যাক। তো সেই হিসেবে আমার এই ছোট ক্যাম্পেইনটা, ফার্স্ট ক্যাম্পেইনটা তোমরা প্লিজ সফল করবে। এবং আমাদের যে সেভেজন, সেখান থেকে একটা প্রোডাক্ট হলেও তোমরা অর্ডার করবে। তবে ব্যাপারটা এরকম না যে 300টা হয়ে গেলেই আর অর্ডার করবে না, তা না। আমরা এই 10 দিনের মধ্যে যে কয়টা অর্ডার আসবে, যদি 300 জায়গায় 350টাও হয়, সবগুলো নিয়ে আমরা লটারি করব। এবং সেই ভাগ্যবান বিজয়ীর কাছে আমাদের প্রতিনিধি পৌঁছে যাবে। এবং কে সেই ভাগ্যবান বিজয়ী হয়, কে এই ট্যাপটা পায়, সেটা আমরা র্যান্ডম ভিডিও চ্যানেলে তোমাদেরকে দেখাবো। তো আমি ক্ষমা চাচ্ছি ভিডিওর মাঝখানে বাড়তি কথা বলার জন্য, কিন্তু এছাড়া উপায় তো নাই। তো এবার চলো আমরা আবার মূল কন্টেন্টে চলে যাই। তো যাই হোক, সে হামলাকারী গুন্ডারা করে কি তার পিছু নাই। তো তখন ইমরান হাশমি, আমাদের শিবম অনেক চেষ্টা করে ওদেরকে বাঁচানোর জন্য। বিশেষ করে দিশা পাঠানিকে দেখে তো আমাদের ইমরানের নেটওয়ার্ক অনেক হাই হয়ে গিয়েছে। তো যাই হোক, একে একে গুলি চলছিল এবং লাস্টে মনে হচ্ছিল যে বাঁচার আর কোনো আশাই নেই। কিন্তু বুঝতে হবে, আমাদের নায়ক ইমরান হাশমির সাথে তার পরিচালক রয়েছে, এবং পরিচালক আমাদের একটা সেই রকম লিপকিস গানটার না দেখিয়ে নায়িকাকে মারবে না। এবং যেটা কথা সেটাই হয়, গুন্ডাদের কাছ থেকে আমাদের ইমরান হাশমি ওদেরকে বাঁচিয়ে নেয়। এবং সবকিছু ঠিক হওয়ার পরে জারোয়ার করে কি নিজের লোকেদের উপর অনেক রাগ ঝাড়তে শুরু করে, কারণ সিকিউরিটির দায়িত্ব ছিল ওদের উপর। তাহলে এত বড় একটা গ্যাং হামলা কিভাবে হলো? তার মানে এটা কোনো পূর্ব পরিকল্পনার মতো হয়েছে। তো এই বিষয়ে রেগে জারোয়ার করে কি সিকিউরিটির একজন লোককে মেরে দেয়। তো এইখানে একটা বিষয় আমরা ক্লিয়ার বুঝতে পারি যে জরোয়ার অমৃতর জায়গা নিয়ে নিয়েছে, মানে সেই তো এখন লিডার হয়ে গিয়েছে এবং এই দলের হেড হয়ে সে সকল ডিসিশন নেওয়া শুরু করে দেয়। আর এরপর আমরা দেখি জারোয়ারের কাছে এখনো শিবম দাঁড়িয়ে রয়েছে এবং অচমকাই শিবম বলে ওঠে, আরে হালার পোড়া, তোরা ঝগড়া পরে কর, আগে আমার কত টাকা বাড়া হয়েছে সেই বাড়াটা দিয়ে আমি চলে যাই। কিন্তু তখনই সেখানে আরেকটা গুলি চলে, আর এই গুলি চলার পরে ওই থাইল্যান্ডের যে রয়েছে কি বলে ওদের ম্যান চেঙ্গিস, ও শিবমের উদ্দেশ্যে বলে, বাহ এতটুকুতেই ভয় পেয়ে গেলে। বাট এটা শুনে শিবমের রাগ হয়ে যায় এবং একটা কাচের বোতল হাতে নিয়ে ওর মাথায় একবার ক্রাক করে ভেঙে দেয়। তবে এটা দেখে জারোয়ার বোঝা যায় যে এই ব্যক্তিটা খুবই তেরালোক, আর এরকম তেরালোকই তো তার টিমে দরকার। তো এই ভাবনাতেই জারোয়ার ভাবে ওর ব্যাকগ্রাউন্ডটা আমার খুঁজে বের করতে হবে। আর সেখানে আমাদের নায়িকা যারা উপস্থিত ছিল, তো যারাও শিবমকে ধন্যবাদ জানায়। আর এরপরের দৃশ্য আমরা দেখি রাস্তায় স্ট্রিট ফাইটের একটা কম্পিটিশন চলছিল, যেখানে অনেক পালোয়ান নিজেদের মধ্যে লড়াই করছিল। তো শিবম মূলত এখানে তার বডি দেখাতে, মানে আমাদেরকে বডি দেখাবে, বুড়াকালে সিক্স প্যাক বানাইছে, এটা দেখানোর জন্য ওই ফাইটে অংশ নেয়।
তবে ফাইটে অংশ নেওয়ার পরে আমরা দেখি ওই পালোয়ান শিবমকে তো খেলাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরেই সেখানে যারা আসে এবং যারা রূপ যৌবন দেখে শিবমের ভিতরে একটা আলাদা মনে করো যে ওরা চলে আসে যে শালের ইমপ্রেস করতে হবে, তারপরে একটা আশিক বানিয়ে গান বানাতে হবে। তো এরপরেই শিবম করে কি পালোয়ানকে খুব নির্দয়ভাবে মারতে সক্ষম হয়। বাট তখনই যারা শিবমকে একটা চিঠি পাঠায় যেখানে লেখা ছিল শিবম যেন তাদের জীবন থেকে দূরে থাকে। কিন্তু এটা কেন লিখলো, মানে এখানে হয়তো যারা চায় না যে শিবম ওদের ওখানে চাকরি করুক। আর অন্যদিকে জারাওয়ার এবং তার লোকেরা মিলে শিবমের ব্যাপারে সকল কিছু খোঁজ করে ফেলেছে এবং ওরা খোঁজ করে বের করে যে আমাদের নায়কের নাম হচ্ছে শিবম পণ্ডিত এবং আগে সে মালিকের হয়ে কাজ করত, কিন্তু এখন সে বর্তমানে ট্যাক্সি ড্রাইভার হয়ে কাজ করছে, মানে নর্মাল জীবনযাপন করছে। কিন্তু জারাওয়ার চাই শিবম তার জন্য কাজ করুক, মানে আবার পুরনো জীবনে ফেরত আসুক। তো এই কারণে জয়দীপ এবং মেহবুব, জয়দীপ মানে হচ্ছে ওই যে ভিলেন জারোয়ারের বাবার খাস লোক বডিগার্ড আর হচ্ছে অ্যাকাউন্টেন্ট, ওরা শিবমকে একটা প্রথম কাজ দেয়। তো শিবমকে তার একটা লোকেশন বলে যেখানে ওমর নামের একটা ব্যক্তিকে তার ধরে নিয়ে আসতে হবে। তো প্রথম টাস্ক পেয়ে শিবম সেই লোকেশনে যায়, কিন্তু যখনই শিবম সেখানে পৌঁছায় সেখানে গিয়ে দেখে যে এখানে আগে থেকে ড্রাগস নিয়ে বিজনেস চলছে এবং এখানে যারা ছিল সবাই অনেক বিপজ্জনক। তবে ধীরে ধীরে সেখানে শিবম সবার উপর হামলা করে দেয়। আর এখানে আমরা জানতে পারি যে জারোয়ারের লোকেরা মূলত শিবমকে চেক করতে চেয়েছিল যে শিবম তাদের হয়ে কাজ করার যোগ্য কি যোগ্য নয়। তো এই কারণে তারা মূলত শিবমকে না জানিয়ে ওদের প্রতিদ্বন্দ্বী নাফিসার আস্তানায় পাঠিয়ে দিয়েছিল। তো শুরুর দিকে শিবম তোদের খুব ক্যালারি দেয়, কিন্তু শেষ পর্যন্ত শিবম করা ধরে ফেলে। আর কিছুক্ষণ পরে সেখানে নাফিসা আসে এবং নাফিসা হয়তো শিবমকে চিনতে পেরেছে এবং সে জানে যে ও কই থেকে এসেছে। তো এই কারণে নাফিসা অর্ডার দেয় ওকে কোনোভাবেই বাঁচিয়ে রেখো না, ওকে জিন্দা পুঁতে দাও। তো নাফিসার লোকেরা তাই করে, কিন্তু আমার কথা হলো তোর এত বড় গ্যাং, ওরে জিন্দা পুঁতে দিবি তার আগে 2-4-5টা গুলি ওর পেটে ঢুকাই নিবি না? আমি হলে তাই করতাম, কিন্তু দেখা যায় কি শিবম ওই জিন্দা দাফন থেকে বেরিয়ে আসে এবং এতক্ষণে আবার নাফিসও এখান থেকে চলে গিয়েছে এবং তারপর শিবম এখানে তার ভয়ঙ্কর রূপটা দেখায়, ওদেরকে খুব নিষ্ঠুরভাবে মারতে থাকে। মানে যদিও এখানে অনেক লোকের ছিল কিন্তু শিবম কাউকেই ছাড়ে না। আর তারপর আমরা দেখি শিবম করেছে কি ওমরের মুন্ডুটা নিয়ে, এটা কিন্তু আমাদের ওমর অন ফায়ারের মুন্ডু না, মানে ওই ভিলেন ওমরের মুন্ডুটা নিয়ে জারোয়ারের সামনে ফেলে দেয়, যা থেকে সবাই হতবিহ্বল হয়ে পড়ে এবং ওরা সবাই এরপর বুঝে যায় যে এই শিবম কোনো লোকাল গ্যাংস্টার নয়, এমনকি রাস্তার সস্তা গুন্ডাও নয় যে বাংলা মাল খায়। এটা গুলশান বারে বসে সিভাস রেগাল খাওয়া গুন্ডা, বরং সে অনেক ভয়ানক একটা ব্যক্তিত্ব। তো এই কারণে জারোয়ার করে কি শুভমকে নিজের টিমে রেখে দেয় এবং এখন থেকে জারোয়ার যেখানেই যায় শিবমকে নিজের সাথেই রাখে। আর জারোয়ার এরপর শিবমকে আরেকটা কাজ দেয় ভাই, সেটা হচ্ছে ওর ছোট ভাই সিকান্দার এবং বড় বোন জারার খেয়াল রাখতে হবে। মানে শিয়ালের কাছে মুরগি বাগিয়ে দিচ্ছে ভাই, বুঝছো? তবে এরপর আমরা দেখতে পাই একটা পার্টিতে একটা ছেলে জারার খুব কাছাকাছি আসার চেষ্টা করে, বাট এটা দেখে জারোয়ার খুব রেগে যায় এবং ভরা বুঝলে সেই ছেলেটার অবস্থা খুব খারাপ করে ছাড়ে। আর তারপর জারোয়ার থেকে এমন একটা ভয়ঙ্কর মৃত্যু দেয় যে যেটা দেখে অন্যরা ভয় পেয়ে যায় এবং সবাই বুঝে যায় যে জারোয়ার একবারে পুরোপুরি সাইকো টাইপের এবং ছোটখাটো কারণে সে যে কাউকে মেরে ফেলতে পারে। আবার ওই পার্টিতেই জারোয়ার শিবমকে বলে যে আমাদের এই গ্যাংয়ে একজন বিশ্বাসঘাতক লুকিয়ে রয়েছে। তো জারোয়ার বলে আমি 2-3 জনকে সন্দেহ করছি, তবে তুমি আমার হয়ে এই বিষয়ে খোঁজ নেবে যে কি 2 নম্বর। কারণ জারোয়ার খুব শীঘ্রই একটা ডিল করতে যাচ্ছে, যেই ডিলটা তার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর এই ডিলটা মূলত ওই বাচ্চা বাজারের ডিল, যেটা জারোয়ার অস্ট্রেলিয়ান একজনের সঙ্গে ফাইনাল করবে বা বিদেশি একজনের সাথে ফাইনাল করবে সাদা চামড়ার। কিন্তু এই ডিলের ব্যাপারে জারোয়ার শিবমকে কিছুই বলে না, মানে কি সম্পর্কের ডিল। আর তারপরের দৃশ্যে আমরা দেখি জারোয়ার যায় হচ্ছে জারার কাছে। তো যারা সেখানে ভায়োলিন বাজাচ্ছিল ভাই, তো জারোয়ার সেখানে গিয়ে ভায়োলিনের সুরে ডান্স করতে থাকে। আর তারপর জারাকে বলে জারার উচিত তার গ্যাং হয়ে কাজ করা, কিন্তু যারা বলে আমি এইসব জিনিস থেকে দূরে থাকতে চাই। এবং এখানে উল্টো যারা তার ভাইকে উল্টাপাল্টা কথা বলে, যেটা জারোয়ারের একদমই পছন্দ হয় না এবং সে রাগে করে কি জারার ভায়োলিনটা ভেঙে ফেলে। আর এই সবকিছু শিবম দেখছিল এবং শিবম বুঝতে পারছিল যারা আপন ভাই বোন হলেও ওদের ভেতর মোটেও বন্ডিং নাই এবং জারোয়ার তো তার নিজের ভাই বোনের কোনো কেয়ারই করে না। তো পরের দিন আমাদের শিবম যায় হচ্ছে জারার কাছে, আর সে মূলত জারাকে একটা কিছু দেখাতে চাইছিল এবং আমরা দেখি যে শিবম জারার জন্য অনেক লম্বা একটা ভায়োলিন গিফট করার জন্য নিয়ে এসেছে। তো এত লম্বা জিনিসটা দেখে যারা খুব খুশি হয়ে যায় এবং আনন্দে গিয়ে সে নিজেকে আর আটকাতে পারে না, সোজা শিয়ালকে গিয়ে জড়িয়ে ধরে। তো এটা দেখে আমরা মোটামুটি নিশ্চিত হই যে আমরা খুব শীঘ্রই ওদের দুজনের একটা রাশিয়া ইউক্রেন মার্কা একটা গান দেখতে চলেছি আর কি। মানে চিন্তা করো এই ইমরান হাশমি আজ থেকে 20-25 বছর আগেও ওই সময় নায়িকাদের বুড়ো হয়ে গেছে, এখন আবার নতুন মানে তাদের মেয়েদের সাথেও একইও নায়ক। ইমরান একটা পিস ভাই। তো যাই হোক এরপর থেকে তারা দুজন সবসময় একসাথেই থাকে, তো এর জন্য তাদের ধীরে ধীরে আরো ক্লোজ হতে থাকে। তো এইখানে যারা মাঝে মাঝেই শিবমকে আলিয়ার কথা মনে করিয়ে দিত যে এক সময় সবসময় শিবমের সাথে থাকতো। তবে একটা বিষয় আমরা দেখতে পাই যে যারা শিবমও কিন্তু বর্তমান সময় একে অপরের প্রেমে পড়ে গিয়েছে, কারণ শিবম যারার সাথে সাথে ওর ছোট ভাই সিকান্দারের অনেক খেয়াল রাখতো। আর এর পরের দৃশ্যে দেখানো হয় যে শিবমের কাছে সেই ইন্টারপোল অফিসার সামর্থ্য আসে। তো সামর্থ্য এসেই জানায় যে আজ রাতে নাফিসার সঙ্গে কেউ দেখা করতে আসছে এবং তারা একটা গুরুত্বপূর্ণ ডিলের ব্যাপারে কথা বলবে। তো এইখানে আমার একটা প্রশ্ন, ওই শালা হচ্ছে ইন্টারপোল অফিসার আর আমাদের নায়ক হচ্ছে কিছুই না, তাহলে তুই বেটা ইন্টারপোল অফিসার কি বাল ফেলাই তৈছিস? তোর যদি এরকম একটা সন্ত্রাসী লাগে এইসব জায়গায়, ইন্টারপোলের তাহলে দামটা রইল কি ভাই? তো যাই হোক ইন্টারপোলের কাছ থেকে ওই কথা জানার পরে আমাদের শিবম করে ওই
রাতেই নাফিজার আস্তানায় লুকিয়ে দেখার জন্য থাকে যে কে আসে ডিল করতে, এবং কিছুক্ষণ পরে আমরা জানতে পারি যে নাফিজার সঙ্গে যে ডিল করতে আসছে সে ব্যক্তিটা অন্য কেউ নয়, বরং আমাদের নায়িকা যারা। তো যারা এখানে সে নাফিজাকে ওদের গ্যাং সম্পর্কে অনেক তথ্য দেয়। তবে এখানে একটা কথা জিজ্ঞাসা করে, তুমি জরোয়ারের উপর কেন গ্যাং হামলা করিয়েছিলে? কিন্তু নাফিজা বলে, ওই হামলা তো আমি করাইনি, আমি তো কোনো গুলিও চালাইনি, সম্ভবত আমি যেটা মনে করি ওটা শিবম চালিয়েছিল, কারণ কোন একটা কারণে ওই শিবম হয়তো তোমাদের কাছাকাছি আসতে চায়। তো ওই কথা শুনে যারা তো অবাক হয়ে যায়, তবে এই কথা সে বিশ্বাস করে না। আর এরপর যারা যখন এখান থেকে চলে যেতে লাগে সে অনুভব করে কেউ তার পিছু নিয়েছে। তো দেখতে পেয়ে আমরা পিছু নেওয়া ব্যক্তিটা হচ্ছে আমাদের নায়ক শিবম, ইমরান হাসমিম শিয়াল। তো শিবম তাকে বলে, দেখো তোমার ভাই জারোয়ার আমাকে বলেছিল যে আমাদের গ্যাংয়ের কেউ বিশ্বাসঘাতকতা করছে, কিন্তু আমি কল্পনা করতে পারিনি সেই বিশ্বাসঘাতক তুমি হবে যারা। আর যারা তখন বলে, আমিও তো জানি যে তুমি কেন আমাদের গ্যাংয়ে সামিল হয়েছো। তো তখন শিবম বলে, না তুমি পুরোটা জানো না, আমি তোমাকে পুরোটা বলছি। তো শিবম এরপর বলে, তোমাকে যে আলিয়ার কথা বলতাম আমি, যে ছোট বাচ্চাটার কথা, সেই আলিয়ার সহ আরো 40-50 জন বাচ্চাকে তোমার ভাইয়ের লোক এখানে বন্দি করে নিয়ে এসেছে এবং তাদেরকে পাচার করা হবে। আর তাদেরকে বাঁচানোর জন্য আমি যে কোনো কিছু করতে পারি এবং সামনে যে আসবে তাকে আমি সাফারি কিরকিরা করে ফটোস্ট্যান্ড করে দিতে পারি। আর এরপর যারাও এখানে তার সত্য কথা বলে যে কেন সে 2 নম্বরে করছে। তো অ্যাকচুয়ালি যারা বলে যে আমি চাই নাফিজা আমাদের এই বিজনেসটা টেক ওভার করুক, যাতে আমার পরিবার এসব 2 নম্বর কাজে না থাকে, এসব ভাইলেন্সে না থাকে, যথেষ্ট টাকা পয়সা হয়েছে মনে করে এখন নিশ্চিন্তে বাঁচতে চায় আর কি। তবে নাফিজাকে সেই শর্তও দিয়েছে যারা ওর কোনো ক্ষতি হওয়া যাবে না, সে শুধুমাত্র এইটুকু চায় তাদের মধ্যে যেন আর কোনো ভাইলেন্স না হয়, তাদের পরিবার নিরাপদে থাকে। কিন্তু বাস্তবতা হচ্ছে এত হাই লেভেলের একটা পজিশনের ফ্যামিলি যাদের ক্ষমতা আছে, টাকা আছে, সবই আছে, তারা এগুলো ছাড়তে চাইবে শান্তির জন্য। তো যাই হোক, মানে লজিক্যাল হয় না। তো যাই হোক, তখন শিবম যারাকে বলে, ঠিক আছে আমি তোমাকে ওয়াদা করছি ওই জাওরার কিচ্ছু হবে না, সরি জারোয়ারের কিচ্ছু হবে না, এবং আমি তোমার পরিবারকে একত্রিত করব এবং তুমি যেমন জীবন চাইছো তেমন জীবন আমি তোমাকে দেবো। তো যাই হোক, এরপর একদিন শিবম করে কি জারোয়ারকে এমন একটা কথা বলতে যায় যেটা শোনার পরে জারোয়ার পায়ের নিচে মাটি কেঁপে ওঠে। আসলে এখানে শিবম জারোয়ারকে সেই বিশ্বাসঘাতকের নাম বলে দিয়েছে। তো এখানে শিবম নাম বলেছে মেহমুদ আলীর এবং প্রমাণও দিয়েছে। তো এরপর জারোয়ার করে কি মেহমুদ আলীকে প্রমাণ দেখায় এবং বলে, তোর অ্যাকাউন্টে তো অনেক টাকা রয়েছে, তার মানে তুই আমার বিজনেসের টাকা 6-9 করতিস আর নিজের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে নিতিস, তার উপরে হয়তো নাথ হইসাও তোকে অনেক টাকা দেয়, এর মানে আমার দলের বিশ্বাসঘাতক তুই। তো মেহমুদ তখন বলে, হ্যাঁ এটা মানছে, আমি তোমার বিজনেসের টাকা চুরি করি টুকটাক, হালকা একটু সিসকো সব আছে আমার, কিন্তু নাফিসের কাছ থেকে আমি কোনো টাকা খাইনি, দলের কোনো কথা আমি বাইরে দিইনি। তবে জারোয়ার যতটুকু শুনেছে ততটুকুই যথেষ্ট ছিল। সে জয়দেবকে হুকুম দেয় ওকে মেরে ফেল, কারণ তার কাছে মনে হয় বিশ্বাসঘাতকতার একটাই শাস্তি, সেটা হচ্ছে ফটোস্ট্যান্ড করা, মানে মৃত্যু আর কি। তবে জয়দীপ মেহমুদের সাথে অনেকদিন কাজ করেছে, তার কাছে মনে হয় না যে বিশ্বাসঘাতকতা করতে পারে, অন্তত দলের ভেতরের কথা বাইরে দেবে। তবে তারপরেও কনফিউশন থাকার সত্ত্বেও জারোয়ারের হুকুমে সে করে কি মেহমুদকে মেরে দেয়। আর এরপর যারা একদিন করে কি নিজেই জারোয়ারের কাছে যায় এবং তাকে বলে, আমি এখন থেকে তোমার সাথে তোমার গ্যাংয়ে কাজ করবো, সমস্যা নেই, তবে আমি এতটুকু সিকিউরিটি চাই তোমাদের এই গ্যাং বা ভায়োলেন্সে আমার ভাই সিকান্দারের জন্য কোনো ক্ষতি না হয়। তো জারোয়ার কথা মেনে নেয়। তারপর সে যারাকে বলে, আচ্ছা আমি তোকে আমার নতুন ডিল সম্পর্কে বলতে যাচ্ছি। আর এরপর যখনই যারা সেই নতুন ডিলের ব্যাপারে জানতে পারে ও করে কি সালামজাদে শিবমকে সব বলে দেয়। এবং এই সিনেমার এই জায়গাটুকু আমার কাছে রেস টু সিনেমার মতো একটু লাগছে আর কি, যে ভাই বোন প্রতিদ্বন্দ্বী, মানে জন আব্রাহাম আর দীপিকা সেরকম মনে হচ্ছে। তো যাই হোক, এরপর যারা আরো জানায় যে ওই বাচ্চাগুলোকে একটা দ্বীপে রাখা আসা হয়েছে। তবে আমি গিয়ে প্রথমে চেক করে আসি যে সেখানে ওই বাচ্চাগুলো মানে আলিয়া আছে কিনা। আর এ কারণে শিবম তো মনে করে উতলা হয়ে পড়ে যে কখন নিউজ আসবে আলিয়া আছে কিনা। আবার ওইদিকে জারোয়ার আবার কিছু কথা জানতে পেরে যায় ওদের সম্পর্কে, আর এ কারণে ওর রাগ 7 আসমানে উঠে যায়। মূলত জারোয়ারের কাছে ওই ইন্টারপোল অফিসার সামর্থ্য ধরা পড়েছে। তো জারোয়ার যখন জানতে পারে এই ব্যক্তি ইন্টারপোল অফিসার, তো সে ওকে বাজেভাবে মারে, তারপর হাত পা বেঁধে রাখে, মুখে বেঁধে রাখা হয়। আর তারপর জারোয়ার করে কি শিবমকে অর্ডার দেয় সামর্থ্যকে মারার জন্য। তবে শিবম এখানে অনেকক্ষণ ভাবনায় ডুবে থাকে, কারণ একটা নির্দোষ ইন্টারপোল অফিসারকে সে কিভাবে মারতে পারে। তো এসব ভাবতে ভাবতেই সে জারোয়ারের দিকে বন্দুক তাক করে, কিন্তু তখনই জয়দীপ করে কি, মানে জারোয়ারের বাপের লোক বডিগার্ড, সে শিবমের হাতে গুলি করে দেয়। তবে এই ঘটনায় তারা বুঝতে পারে যে তাদের মধ্যে বর্তমানে শিবমই বিশ্বাসঘাতক। তো এই জন্য তারা শিবমকে খুব নির্দয়ভাবে মারে। আর তারপর জারোয়ার বলে, ওকে এত সহজে মেরে ফেলা যাবে না, প্রথমে আমরা ইন্টারপোল অফিসারকে মারবো আর তারপর ওকে ফাঁসাবো। তো তারা ইন্টারপোল অফিসারকে মারে আর তারপর শিবমকে মেরে একবারে সাফারি কিরকিরা করে দেয়। তো এর কিছুক্ষণ পরে ব্যাংকক পুলিশ চলে আসে এবং তারা শিবমকে অ্যারেস্ট করে সাথে নিয়ে যায় এবং তারাও শিবমকে খুব ভালোভাবেই মারতে থাকে, কারণ তাদের হিসাব মতে শিবম একজন ইন্টারপোল অফিসারকে হত্যা করেছে। তো পুলিশ তাকে মারধর করে এই সত্যটাই বের করতে চায়, কিন্তু শিবম এটা স্বীকার করে না এবং সে পুলিশকে বলে যে আমি মূলত ইন্টারপোল অফিসারের সাথে যুক্ত হয়ে কাজ করছিলাম, আমরা একটা মিশনে ছিলাম। কিন্তু পুলিশ শিবমকে কিছু বলারই সুযোগ দেয় না। বাট এরপর সেখানে সুদীপ নামের একটা ব্যক্তি আসে, যে আবার সামর্থ্য লোক ছিল, মানে ইন্টারপোলের লোক, কিন্তু সুদীপও এখানে অস্বীকার করে যে সে শিবমকে চেনে। তো কিছুক্ষণ পরেই আবার এরপর এখানে জারোয়ার এবং যারা আসে। তো জারোয়ার এখানে শিবমকে একটা সারপ্রাইজ দিতে আসে। তো জারোয়ার বলে, আমার বোন সারা নাকি যারা গোড়ার ডিম, যাই হোক দিশা পাটানি, সে তো আইল্যান্ডে গিয়েছিল আর সেখানে গিয়ে এমন কিছু সে দেখেছে যেটা দেখে সে তো হতবিহম্বল হয়ে গিয়েছে। তো যারা যাতে আলিয়াকে চিনতে পারে এজন্য
জন্য মূলত শিবম যারাকে বলেছিল যে ওর গলায় একটা তাবিজ রয়েছে। তো যারা এরপর বলে যে ওই তাবিজ গলায় দেওয়া মেয়েটি তো মারা গিয়েছে। তো এই কথা শুনে শিবম ভেঙে পড়ে। আর যারা তারপর বলে দেখ আমি যদি আগেই জানতাম তুই ওই মেয়েটার জন্য এসেছিস তাহলে ওই মেয়েটিকে আমি এখানে নিয়ে আসতাম আর তারপর তোর চোখের সামনে ওকে প্রাণে মেরে ফেলতাম। তো এই কথা শুনে শিবম অনেক রেগে যায় এবং জারোয়ারকে কামড়ে দেয়। কিন্তু এরপর জারোয়ার বলে তুই মায়া মানুষের মতো আমাকে কামড়ে দিলি, ঠিক আছে তুই যদি এখান থেকে লাশ হয়ে না বেরোস তাহলে আমার নাম জারোয়ার না চাউরা। তবে শিবমের মাথায় তখন অন্য কিছু চলছিল, সে যে কোনো মূল্যে এই জেল থেকে বের হতে চায়। তো এরপর সে করে কি আলিয়ার ওই তাবিজটা নিজের গলায় পরে নেয় আর তারপর তার কল্পনায় আলিয়া আসে। আর আলিয়া শিবমকে বলে তুমি এত সহজে হার মেনে নিতে পারো না, কারণ তুমি এই সিনেমার নায়ক, তোমাকে জিততেই হবে, কিন্তু আগের সিনেমার মতো আর মরে যেও না, লাস্টে তোমাকে যে করে হোক বেরিয়ে আসতে হবে। তো পরের দিন শিবম করে কি জেলের কিছু কয়েদির সঙ্গে ইচ্ছে করে ঝামেলা করে একটা গ্যাং এর সঙ্গে। আর ওই গ্যাং অনেক বেশি সংখ্যক মানুষ ছিল। তো এই সুযোগে শিবম ইচ্ছে করে ওদের সাথে ঝগড়া লাগায় এবং যেটা দেখা যায় নির্দয়ভাবে মার খায়। আর মার খেয়ে শিবমের অবস্থা এমন হয়ে যায় যে তাকে হসপিটালে পাঠাতে হয়, মানে হসপিটালে পাঠাতে হবে। তো এরপর যখন অ্যাম্বুলেন্স আনা হয় আমরা দেখি অ্যাম্বুলেন্সে শিবমকে হসপিটালে পাঠানো হয়, কিন্তু রাস্তার মাঝখানে অ্যাম্বুলেন্স উল্টো দিকে যাওয়া শুরু করে। আর তখন আমরা দেখতে পাই অ্যাম্বুলেন্সে ওই ইন্টারপোল অফিসার সুদীপ বসে রয়েছে। তো সুদীপ মূলত শিবমকে এখান থেকে বের করার জন্যই এসেছে, মানে পুলিশরা তো করাপ্টেড, ওখানে যদি কথা বলতো তাহলে তো ওকে এইভাবে বের করতে পারতো না। তো যাই হোক এই অবস্থায় পুলিশ তোদের পিছু নিয়েছে এবং পুলিশ সুদীপকে ধরে ফেলে এবং ওকে মেরেই দেয়। কিন্তু পরিচালকের সহায়তায় শিবম এখান থেকে পালাতে সমর্থ হয়। আর তার পরের দৃশ্যে আমরা দেখি যে জারোয়ার সেই বাচ্চাদের ডিল ফাইনাল করতে যাচ্ছিল আর ওই সময়ই সেখানে জার এবং সিকান্দর উপস্থিত ছিল। তো এখানে জারোয়ার মূলত ডিলটা করবে মার্টিনের সঙ্গে, যে মনে করে আমেরিকান বা অস্ট্রেলিয়ান বুঝিয়েছে। এবং কিছুক্ষণের মধ্যে সেখানে নাফিজা আসে এবং নাফিজা ওর সাথে শিবমকে নিয়ে এসেছে। তো নাফিজা শিবমকে দেখিয়ে বলে আমার কাছে ও সাহায্য চাইতে এসেছিল, যদিও আমাদের শত্রুতা খুবই পুরনো ভিন্ন ধরনের এবং এই শত্রুতা তো চলতে থাকবেই। আর যেহেতু শিবম এখন আমার লোক, তুমি প্রথমে শিবমকে সামলে নাও, তারপর তোমার সাথে আমি ফাইট করবো। তো নাফিজা করে কি শিবমকে জরোয়ারের কাছে রেখে চলে যায়। আর তারপর জয়দীপ জরোয়ারকে বলে এই ডিলটা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই না, যেহেতু মার্টিন এখানে উপস্থিত রয়েছে, তো তুমি এখানে এই ডিল নিয়ে কথা বলো, শিবমকে কি করতে হবে এটা আমি দেখছি। তবে এখানে একটা বিষয় বলি ভাই, যেহেতু এটা এক্সপ্লেন গুলা কিভাবে হয়, হিন্দি একটা চ্যানেল মূলত এক্সপ্লেন করে, আমরা করে ট্রান্সলেট করি জাস্ট, তারপর আমাদের স্ক্রিপ্ট রাইটার অনেক কিছু ভুল লেখে। তো এই জন্য হয় কি এক্সপ্লেনে তুমি যে একবার অ্যাকুরেট টাইম বলছে এটা কিন্তু নিশ্চিত নেই, অ্যাকচুয়াল সিনেমার কাহিনী একটু 19-20 হতে পারে। তো যাই হোক জয়দীপ তো শিবমকে নিয়ে গেল, কিন্তু সেখানে গিয়ে সে শিবমকে না মেরে বলে আমি জানি তুই নিজের হাত খোলার চেষ্টা করছিস, কিন্তু তুই এটা জানিস না যে নাফিজা কেন তোকে এখানে নিয়ে এসেছে। তো অ্যাকচুয়ালি জয়দীপ জরোয়ারের সকল কালো ধান্দার ব্যাপারে জেনে গিয়েছে, মানে মানব পাচার করছে, এটাও জেনে গিয়েছে যে জরোয়ারই তার বাবা অমৃতকে মেরে ফেলেছে। আর জয়দীপ মূলত অমৃতর লোক, সে তো জরোয়ারের লোক না, সে হচ্ছে অমৃতর লোক, ওর বাপের লোক। তো এই জন্য সে জরোয়ারকে শাস্তি দিতে চায় আর এই কারণে সে শিবমকে আনিয়েছে এবং ওকে সাহায্য করে। বাট তখনই এখানে ওই যে থাইল্যান্ডের যে দলটা ছিল স্যাঙ্গিস, ওর লোকজনদেরকে নিয়ে চলে আসে এবং তারা গুলি করে শিবমকে মেরে দিতে চেয়েছিল, কিন্তু শিবম ওদেরকে মেরে একবারে সাফারি কিরকিরা করে দেয়। এবং তারপর আমরা দেখতে পাই সেই লেভেলের ফাইট। তারপর শিবম নিজে চেঙ্গিস খানকে মেরে ফেলে এবং জয়দীপও তাকে সাহায্য করছিল, কিন্তু একটা সময় জয়দীপও মারা যায়, কারণ সে অতটা গুরুত্বপূর্ণ না, যত আগে মরবে পরিচালকের তত কম টাকা দিতে হবে ওকে। তো এইভাবেই ধীরে ধীরে জরোয়ারের অনেক লোককে কিন্তু শিবম সাফারি কিরকিরা করছে, মানে এক এক করে সবাইকে মারছে। তবে এরপর লাস্টে মার্টিনের বস আসে এবং শিবম তখন ওই বসকে মারে কিভাবে, সে করে কি একটা রকেট লঞ্চার দিয়ে বসকে উড়িয়ে দেয়। আর এদিকে মার্টিন যখন জানতে পারে যে শিবম তার বসকে মেরে ফেলেছে, সে তো রেগে যায় যে জরোয়ারের কি মুরাদ ডিমের সিকিউরিটি, সে জরোয়ারের সাথে ডিল ক্যান্সেল করে দেয়। বাট ডিল ক্যান্সেল হওয়ার কারণে জরোয়ারের মাথা নষ্ট হয়ে যায় এবং সে পাগলের মতো বিহেভ করতে শুরু করে। এবং ওর এই পাগলের মতো বিহেভ, মানে এই জরোয়ারের অভিনয় দেখে আমার সালমান খানের যে কিক সিনেমায় নওয়াজুদ্দিন সিদ্দিকী যে অভিনয়টা করেছিল ওই টাইপ কিছুটা কপি মনে হয়েছে। তো যাই হোক এরপর শিবম আর জরোয়ার মুখোমুখি হয়েছে। তো জরোয়ারের মাথাতে এমনিতেই গরম ছিল, কারণ তার ডিল ক্যান্সেল হয়ে গিয়েছে, আর তাই সেই বাচ্চাগুলোর মধ্যে থেকে একটা বাচ্চাকে বাইরে নিয়ে আসে এবং শিবমের সামনে মেরে ফেলে। তো এটা দেখে শিবমের পুটকিতে তো আগুন ধরে যায়, মাথায় আগুন ধরে যায়, যে একটা মানুষ কিভাবে এমন কাজ করতে পারে। কিন্তু আমার প্রশ্ন, শিবম তুই এরকম কেন মনে করবি ভাই, ওর সাথে এতদিন থাকলি জরোয়ারের সাথে, তুই জানলেও কোন টাইপের মানুষ, ওর কোনো বুকপিট আছে নাকি। তো যাই হোক বাচ্চাকে বের করার সময় কন্টেনারের গেট তো খোলা হয়ে গিয়েছিল। তো ওই সময় কন্টেনারের ভেতর থেকে আলিয়া বের হয়ে আসে এবং শিবমকে ডাকতে শুরু করে। তো এইখানে শিবম তো অবাক হয়ে যায়, আমরা অবাক হয়ে যাই যে আলিয়া না মারা গিয়েছে, কিন্তু আলিয়া জানায় কন্টেনারে আনার সময় একটা বাচ্চা অসুস্থ হয়ে গিয়েছিল। তো আলিয়ার ধারণা ছিল এই তাবিজটা দিলে ওই বাচ্চাটা সুস্থ হয়ে যাবে, আর এই কারণে ওকে তাবিজটা পরিয়ে দিয়েছিল। তো এই জন্য মূলত এই মৃত বাচ্চার শরীরে ওই তাবিজটা ছিল। তো ওদের কথা গোপনে বা ওদের জরোয়ারও বুঝতে পারে যে এটাই তো আলিয়া। তো সে করে কি দ্রুত আলিয়ার মাথায় বন্দুক ঠেকায়। আর এরপর দেখতে পাই জরোয়ার যারা শিবম দুজনের হাতে বন্দুক দেয়। তো প্রথমে সে শিবমকে বলে তুই যদি এতগুলো বাচ্চার প্রাণ বাঁচাতে চাস তাহলে আমার বোন জারাকে মেরে ফেল, কারণ একটা বিশ্বাসঘাতক বেঁচে থাকার অধিকার নাই। আর এইদিকে জারাকে বলে তুই যদি আমার সাথে থাকতে চাস, মানে আমি তোকে ক্ষমা করে দেবো যা ভুল করেছিস, তাহলে তুই শিবমকে মেরে ফেল। তো ওদের দুজনের সামনে আর কোনো রাস্তা নেই, যে কোনো একজনকে মরতে হবে এবং একজনকে যখন গুলি চালাতে যাবে, মানে সিরিয়াসলি এই ভালোবাসা। তো যাই হোক ভাগ্যক্রমে তখনই পেছন থেকে সিকান্দার চলে আসে, মানে ওই
প্রতিবন্ধী ভাইটা, এবং সে জরোয়ারের হাতে গুলি করে দেয়। এই কারণে এখানে একটা গন্ডগোল শুরু হয় এবং আমরা দেখতে পাই জরোয়ার এবং শিবমের মধ্যে চমৎকার একটা ফাইট। তো সুযোগ পেতেই জরোয়ার করে কি সবাইকে খতম করতে চাইছিল, কিন্তু তখনই সামনে যারা চলে আসে আর তখন সে যারাকে মেরে দিতে চায়, কিন্তু তার আগেই শিবম করে কি ক্রেন দিয়ে জারোর উপর একটা কন্টেনার ফেলে দেয়, যে কারণে ওই কন্টেনারের পিছে গিয়ে জরোয়ার মনে করে যে জুতা দিয়ে তেলাপোকা মারলে যেমন হয় সামনে পিছন দিয়ে সব বেরিয়ে যায়, ওরকম করে বেরিয়ে মৃত্যু হয়ে যায়। তো এইভাবে শিবম শেষ পর্যন্ত সবগুলো বাচ্চার প্রাণ বাঁচিয়ে নেয়। আর এর পরের দৃশ্যে আমরা দেখি যে সবকিছু নর্মাল হয়ে গিয়েছিল, আর একটা মিউজিক শোতে যারা এবং শিবম একে অপরের সঙ্গে দেখা করে, দুজনের চোখেই একে অপরের প্রতি ভালোবাসা এবং রাশিয়া ইউক্রেনের আবেগ দেখা যাচ্ছিল, কিন্তু কেউ এটা প্রকাশ করতে পারে না। লাইক সিরিয়াসলি ইমরান ভাই, তোর কাছ থেকে আমি এটা আশা করি না। ইমরান ভাই, তুমি হচ্ছে জাতীয় লুচ্চা বা ইন্টারন্যাশনাল লুচ্চা, তুমি এখানে ইন্ট্রোভার্টগিরি দেখাবে ভাই, এটা আমাদের সাথে যায়। তো যাই হোক, আমাদের সবাইকে অবাক করে দিয়ে শিবম যারাকে বলে, আমি এখান থেকে সারা জীবনের জন্য চলে যাচ্ছি, আর এখন থেকে তোমাকেই সিকান্দার এবং আলিয়ার খেয়াল রাখতে হবে। সিরিয়াসলি ইমরান হাসমিনের মতো একটা লুচ্চা এরকম একটা সুন্দরী মেয়ে রেখে আজীবন চলে যাবে ভাই, এটা কি ছিল? তো যাই হোক, এখানে আসলে মূল কাহিনী হলো শিবম যখন নাফিজার কাছে সাহায্য যেতে গিয়েছিল, তখন নাফিজা বলেছিল আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু আমার হয়ে কাজ করতে হবে। তো ওই সময় মূলত শিবম নাফিজার কথা মেনে নিয়েছিল। তো এখন সেই হিসেবে শিবমকে নাফিজার হয়ে কাজ করতে হবে। তো নাফিজার পর শিবমকে অন্য একটা মিশনের জন্য দূরে কোথাও পাঠিয়ে দেয়। আর এভাবেই আওরাপান 2 শেষ হয়ে যায়। তার মানে এটার পার্ট 3 আসবে আর কি, যদি সিনেমা খুব বেশি ভালো করে। তবে এটার পার্ট 3 আসবে এটা নিশ্চিত, কারণ 14 আগস্টে সিনেমা রিলিজ পেয়েছে। প্রথম দিনই এটা আয় করেছে 22 কোটি টাকা, দ্বিতীয় দিনে আয় করেছে হচ্ছে মানে ইন্ডিয়ার ওই দিন ছুটির দিন ছিল, ইন্ডিপেন্ডেন্স ডে, 33.75 কোটি টাকা, মানে 33 কোটি টাকার উপরে। এবং ওভারঅল ওয়ার্ল্ড উইড মিলিয়ে টোটাল আয় করেছে হচ্ছে 2 দিনে 72 কোটি টাকা। আর সিনেমাটির প্রোডাকশন কস্ট হচ্ছে 50 কোটি কাছাকাছি। তো সেই হিসেবে 2 দিনে অনেক ভালো রেজাল্ট করেছে, 72 কোটি বিশাল বড়, এবং এটা নিঃসন্দেহে 150 কোটি বা 200 কোটি হয়ে যেতে পারে। তো এই কারণে এটা অবশ্যই তৃতীয় পার্ট আসবে। তো যাই হোক, আমার কাছে মোটামুটি সিনেমাটা খুব ভালো লাগে নাই, খারাপও লাগে নাই। তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে। আর বিদায়ের আগে আবারও মনে করিয়ে দিচ্ছি এই পরীক্ষামূলক ক্যাম্পেইনের কথা। তোমরা প্লিজ এই পরীক্ষামূলক ক্যাম্পেইনটাকে সফল করো, মাত্র 300 অর্ডারের ব্যাপার, এবং আমাদের যে পরিমাণ ভিউ হয় 300 অর্ডার আহামরি ব্যাপার হওয়ার কথা নয়। এবং মূলত এই ক্যাম্পেইনের উপরে নির্ভর করছে যে ভবিষ্যতে আমরা কত বড় ক্যাম্পেইন করব। মানে এই ছোট ক্যাম্পেইন দিয়ে যদি আমরা সফল হই এবং তোমরা যদি সাহস দাও, ধরো বাংলাদেশের কোনো একটা প্রান্তে কোনো একটা অডিয়েন্সের কাছে যখন পুরস্কারটা যাবে, তাকে দেখার পরে তোমরা কিন্তু সবাই একটা ইন্সপায়ার হবে, এবং আমিও ইন্সপায়ার হবো যে না, উই আর ডুইং গুড। তো এরপর আমরা আরো আস্তে আস্তে বড় বড় স্টেপ নেব, বড় বড় ক্যাম্পেইন করব। তো এই জন্য এই ছোট ক্যাম্পেইনটা সফল হওয়া খুবই জরুরি। তো সবার কাছে বিনীত অনুরোধ, যদি সম্ভব হয় এই ফার্স্ট ক্যাম্পেইনটায় পার্টিসিপেট করো। এবং এটা যেহেতু ফার্স্ট ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের সকল কুপন কিন্তু তোমরা রেখে দেবে, কারণ আমরা যে বড় ক্যাম্পেইনটা করবো এরপরে, সেই ক্যাম্পেইনেও কিন্তু এই কুপনটা কাউন্ট হবে। মানে এই ক্যাম্পেইনের পরে এরপরে যখন বড় একটা ক্যাম্পেইন করবো, ধরো একটা আইফোন দিয়ে বা মোটরসাইকেল দিয়ে, তখনও কিন্তু এই কুপনগুলো আমরা সেই লটারির মধ্যে অংশগ্রহণ করাবো। তো এখনো যারা অর্ডার করবে, কুপনগুলো কিন্তু রেখে দিও লং টাইম, যে পর্যন্ত আমরা নতুন কুপন না আনি। এই কুপন দিয়ে মিনিমাম আমরা নভেম্বর মাস পর্যন্ত যে কয়টা ক্যাম্পেইন হবে চালাবো। তো এই জন্য অর্ডার তুমি যে ক্যাম্পেইনেই করো, আমরা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তোমার এই কুপনে প্রত্যেকটা লটারিতে পার্টিসিপেট করবে। আর আরেকটা বিষয় বলি, যত কুপন তত কিন্তু তোমার সম্ভাবনা থাকছে ক্যাম্পেইনে জেতার। তো যাই হোক, আমি অধীর আগ্রহে রয়েছি যে আজ থেকে 10 দিন পরে আমি আমার কোন ভাগ্যবান বিজয়ীর সাথে বা অডিয়েন্সের সাথে মিট করতে চলেছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই ক্যাম্পেইনটা সফল করো।